নমস্কার শ্রোতা বন্ধুরা, হঠাৎ সন্ধেতে আপনাদেরকে স্বাগত জানাই। দেখতে দেখতে আমরা 25,000 সাবস্ক্রাইবার্স পার করতে পেরেছি শুধুমাত্র আপনাদের সহযোগিতায়। তাই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা রাখি ভবিষ্যতে আরও মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারবো। আর ঠিক যেরকমভাবে 0 থেকে শুরু করে 25,000 পার করতে পেরেছি, আপনাদের কাছে পৌঁছে যেতে পেরেছি, ঠিক তেমনি একদিন আমরা 1 লাখও পারব। তাই বলছি, সঙ্গে থাকুন, পাশে থাকুন আর শুনতে থাকুন হঠাৎ সন্ধে। আর হ্যাঁ, একটা কথা, আপনার একটি কমেন্ট অনেক মূল্যবান আমাদের কাছে। আমাদের এই উপস্থাপনা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে নিজের মতামত জানাতে ভুলবেন না কিন্তু। তাহলে শুরু করা যাক। হঠাৎ সন্ধেতে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি, অলৌকিক, গোয়েন্দা, তন্ত্রমন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পের আবহে আমরা দেখেছি সেখানে তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, কালা জাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পের রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্যই এইগুলির ব্যবহার করে থাকেন। হঠাৎ সন্ধে কোনো রকম কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে নিবেদন, অনুগ্রহ করে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করুন। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তারানাথ তান্ত্রিক লোকমুখে জনপ্রিয় এই নামের সৃষ্টি হয় 1940 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তবে তিনি এই চরিত্রটি সমন্বিত সমস্ত গল্পগুলি অলৌকিক, অস্বাভাবিক, রহস্য এবং জাদু বাস্তবতার ওপর ভিত্তি করেই হয়ে থাকে। হঠাৎ সন্ধেতে পূর্বেও আপনারা তারানাথ তান্ত্রিকের গল্প শুনেছেন। আজ আপনাদের ভালোবাসায় আবার ফিরেছে তারানাথ। আজ আপনি শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ চরিত্রকে ঘিরে তারানাথ তান্ত্রিকের গল্প। তারানাথ তান্ত্রিক ও পোড়ো বাড়ির অশরীরী। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি সৌরভ। গল্পটির কলমে সুরজিৎ ঘোষ, প্রধান চরিত্রে তারানাথ, নিতাই চরণ পাল এবং নরহরি পাল। শুরু হচ্ছে আজকের নিবেদন সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন, তারানাথ তান্ত্রিক ও পোড়ো বাড়ির অশরীরী। চরণ পাব বলে সকাল হতে না হতেই ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। আকাশ জুড়ে কেবলই কালো মেঘের সামিয়ানা। যত দূর চোখ যায় তত দূর কেবলমাত্র কালো মেঘ যেন ঢেকে রেখেছে গোটা আকাশটাকে। বৃষ্টির কারণে চারপাশ পুরোপুরিভাবে ঝাপসা হয়ে উঠেছে। আজ রবিবার, তাই ছুটির দিন। আর ছুটির দিনে বেকার বাড়িতে বসে থাকতে আমার কিংবা কিশোরীর, আমাদের কারোরই একদম ভালো লাগে না। সেই জন্যই তো আমরা ছাতা মাথায় এমন বৃষ্টি বাদলার মধ্যেও বেরিয়ে পড়েছি। আমাদের উদ্দেশ্য মর্টলেন। সেখানে ঠাকুর মশাই তথা তারানাথ তান্ত্রিকের গৃহে গিয়ে গোটা দিনের বেশ কিছুটা অংশ খুব ভালোভাবে কাটাবো আমরা দুজনে।
ঠাকুরমশাইয়ের বলা কোনো এক লোমহর্ষক কাহিনী শুনতে শুনতে ঠাকুরমশাইয়ের গল্প বলার মধ্যে একটা আলাদাই মাধুর্য রয়েছে। কোনো কোনো ব্যক্তি আছেন যারা কোনো ভালো ঘটনাকে কেবলমাত্র সঠিকভাবে বলতে না পারার দরুন সেই ঘটনা পুরোপুরিভাবে আকর্ষণহীন করে তোলেন। আবার ঠাকুরমশাইয়ের মতো কিছু কিছু মানুষ আছেন যারা অতি তুচ্ছ সামান্য কোনো এক ঘটনাকেও বলার গুণে দুর্দান্ত করে তোলেন। পাঁচ মাথার মোড়ের কাছে এসে উপস্থিত হওয়া মাত্রই কিশোরী বলল, তুমি এখানে একটু দাঁড়াও ভাই, আমি বরং ঠাকুরমশাইয়ের জন্য এক প্যাকেট পাসিং শো কিনে আনি। তুমি তো জানোই সেই সিগারেট ছাড়া তার একেবারেই গল্প বলা চলে না, আর পাসিং শো সিগারেট তার অত্যন্ত পছন্দের। সেই সিগারেট ছাড়া তিনি নাকি গল্প বলেই উঠতে পারেন না, তার গল্পের আসর একেবারেই জমজমাট হয়েই ওঠে না। ওরে বাবা, তা আবার জানি না, বিলক্ষণ জানি। যাও ভাই, তুমি বরং ওই ঘুমটি মতো দোকান থেকে ঠাকুরমশাইয়ের জন্য এক প্যাকেট পাসিং শো কিনে নিয়ে আসো তো। আমি বরং একটু তেলে ভাজা কিনে নিই। গরম গরম চায়ের সাথে তেলে ভাজা আর মুড়ি মাখা একেবারে জমে যাবে, কি বলো ভাই? আরে জমে যাবে মানে? জমে যাকে বলে ক্ষীর। এই কথা বলে আমি আর কিশোরী নিজেদের মধ্যে হাসাহাসি করতে করতে চলে গেলাম যে যার দিকে। তারপর বেশ কিছুটা সময় বাদে কিশোরী চায়ের দোকান থেকে এক প্যাকেট পাসিং শো কিনে আনলো, আর আমি পাশের তেলে ভাজার দোকান থেকে গরম গরম কিছু বেগুনি আর ফুলুরি কিনে তারপর আবার দুই বন্ধু মিলে পুনরায় হাঁটা শুরু করলাম মঠ লেনের উদ্দেশ্যে। বৃষ্টি থামবার এতটুকু লক্ষণ নেই। গোটা আকাশ পুরোপুরিভাবে কালো হয়ে রয়েছে। জমাট বাঁধা মেঘ রাশির কারণে রাস্তাঘাটে এমন অসময়ে বর্ষণের জন্য কোনো মানুষ বের হয়নি, তাই দোকানপাট সবই প্রায় ফাঁকা ফাঁকা। ঠাকুরমশাই, বলি ও ঠাকুরমশাই, গৃহে আছেন নাকি? দয়া করে একটিবার দরজাখানি খুলুন, আমি কিশোরী, আমরা এসেছি। কিশোরীর অমন ধারা উচ্চ কণ্ঠের হাঁক ডাকে ঠাকুরমশাইয়ের ঘরের ভিতর থেকে এবার তার কন্যা অর্থাৎ চারির কণ্ঠস্বর ভেসে এলো। যাচ্ছি কাকা বাবুরা, আপনারা একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি যাচ্ছি। চারি আমাদের অপেক্ষা করতে বললেও খুব একটা বেশি সময় আমাদের সেই বৃষ্টির মধ্যে বাইরে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে হলো না। মাত্র স্বল্প কিছুটা সময়ের মধ্যেই চারি এসে তাদের ঘরের বন্ধ সদর দরজার আগল খুলে দিল। আর সদরের আগল খোলা মাত্রই আমরা দেখলাম ছোট্ট বাচ্চা মেয়েটা ফুটফুটে হাসি মাখা মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের মুখোমুখি হয়ে হাসি হাসি মুখ করে তাকাচ্ছে। চারি হাসতে হাসতে আমাদের আহ্বান জানিয়ে বলল, আসুন আসুন কাকাবাবু, আপনারা ভিতরে ঢুকে আসুন। এই বৃষ্টির মধ্যে আপনারা আর এইভাবে বাইরে দাঁড়িয়ে থাকবেন না। অসময়ের এই বৃষ্টিতে ভিজলে আপনাদের আবার শরীর খারাপ করতে পারে। হ্যাঁ চারিমা, ঠিকই বলেছ তুমি। তা চারি, কেমন আছো তোমরা? আগে হ্যাঁ কাকাবাবু, ঈশ্বরের আশীর্বাদে আমরা বেশ ভালোই আছি। তা আপনারা কেমন আছেন? বাহ, আমরাও বেশ ভালোই আছি। আচ্ছা বেশ, বাকি কথা না হয় ভিতরেই হবে। আপনারা এবার দয়া করে ভিতরে চলুন তো। চারির এই কথা শুনে আমরা এবার ঘরের ভেতর ঢুকে এলাম। ঠাকুরমশাইয়ের বাড়ির অভ্যন্তরে প্রবেশ করার সাথে সাথে চারি পুনরায় সদরের দরজা বন্ধ করে দিল। আমরা দাওয়ার এক পাশে ভিজে জুতো আর ছাতাখানা নামিয়ে রেখে উঠে এলাম দাওয়ায়। তারপর প্রবেশ করলাম আড্ডা ঘরে। সেখানে রাখা তক্তপোষের ওপর আমরা এসে বসলাম। চারি চলে গেল রান্নাশালায় আমাদের জন্য চা করতে। যাবার সময় আমরা তার হাতে তুলে দিলাম আসার পথে কিনে আনা তেলে ভাজার ঠোঙাটা। তোমরা আজ এসে বেশ ভালোই করেছো। সকাল থেকেই মনটা তোমাদের জন্য ভীষণ রকমের অস্থির হয়ে উঠেছিল। পিছন ফিরে তাকাতে আমরা দেখলাম আড্ডা ঘরের প্রবেশ মুখে এসে দাঁড়িয়েছে তারানাথ। তিনি আমাদের উদ্দেশ্যে কথাগুলি বলে
সৌজন্যমূলক হাসি হাসলেন। আমরাও হাসতে হাসতে তার দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ ঠাকুরমশাই, আজ রবিবার তো, তার উপরে আবার এরকম ছুটির দিন, তাই চলে এলাম আর কি। ঘরে বসলে আর কি মন ভালো থাকে? তা বেশ করেছ। আগে আমাদের বাড়িতে কত শত মানুষের নিত্যদিন আনাগোনা ছিল, কিন্তু সেই সবই তো এখন অতীত। এখন যা এই তোমরাই আসো মাঝে মধ্যে কেবল আমার বাড়িতে, আর তো সেরকম কেউই আসে না। তাই তোমরা এলে আমরা ভারী খুশি হই। ঠাকুরমশাই, আপনি ওইভাবে আড্ডা ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছেন কেন? ঘরের ভিতরে ঢুকে আসুন না, এসে তক্তপোষের উপরে এসে বসুন, দেখি বাকি কথা না হয় তারপরই হবে। কিশোরীর কথা শুনে ঠাকুরমশাই এবার ঢুকে এলেন ঘরের ভেতর। তারপর তিনি আমাদের মুখোমুখি তক্তপোষের ওপরে এসে বসলেন। আজ মেঘলা আবহাওয়ার কারণে সূর্যের আলো সেরকমভাবে এসে পড়েনি ধরাতলে, তাই চারপাশ কেমন যেন অন্ধকারাচ্ছন্ন করে রয়েছে, এমন দিনের বেলাতেও। ঠাকুরমশাই ঘরের ভেতর প্রবেশ করা মাত্রই আমাদের জন্য গরম গরম চা, তেলে ভাজা আর সাথে করে বেশ অনেকটা মুড়ি মাখা নিয়ে এলো চারি। চা আর মুড়ি মাখার পাত্র সে তক্তপোষের ওপর নামিয়ে রেখে পুনরায় চলে গেল রান্নাশালার ভিতর তার বাকি কাজ শেষ করতে। এক পেয়ালা চা ঠাকুরমশাইয়ের দিকে বাড়িয়ে দিয়ে একটা নিলাম আমি নিজে, এবং অপর আর একটা দিলাম কিশোরীকে। চায়ের পেয়ালায় সামান্য ফুঁ দিয়ে তাতে চুমুক বসালো কিশোরী। আমি তাকে চোখের ইশারা করলাম। সে আমার ইশারা বুঝতে সক্ষম হয়ে আসার সময় সঙ্গে করে কিনে আনা পাসিংশো সিগারেটের প্যাকেটখানা বের করে সেটা বাড়িয়ে দিল ঠাকুরমশাইয়ের দিকে। পাসিংশো সিগারেট ঠাকুরমশাইয়ের ভারী পছন্দের। সিগারেটের প্যাকেট হাতে পাওয়া মাত্রই তা খুলে তিনি একখানি সিগারেট বের করে ঠোঁটের দুই ফাঁকে আলতোভাবে তা চেপে ধরে তাতে আগুন ধরালেন। তারপর লম্বা লম্বা টান দিতে শুরু করলেন। আমাদের চা পান সমাপ্ত হলে আমরা চায়ের শূন্য পেয়ালাগুলি নামিয়ে রাখলাম নিচে। কিশোরীটা চিরকালই বরাবর বড় অধৈর্য প্রকৃতির মানুষ। ঈশ্বর বুঝি ওর শরীরে এতটুকু ধৈর্য শক্তি দেননি। কিশোরী এবার কিছুটা হাসতে হাসতে অনুরোধের ভঙ্গিমায় বলল, ঠাকুরমশাই, এবার তাহলে একখানি বেশ জমজমাট গোছের গল্প শোনান না। কিশোরীর এই কথা শুনে ঠাকুরমশাই এবার নাক ও মুখের মাধ্যমে গল গল করে এক রাশ ধোঁয়া বের করে বললেন, আরে বলবো বলবো, অবশ্যই বলবো। এত উতলা হয়ে পড়ছো কেন হে? আমি কি আর জানি না তোমরা কিসের টানে বারবার এমন সব নানা প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে ছুটে আসো আমার কাছে? সে তো এই গল্প শোনার লোভেই, তাই তো? ঠাকুরমশাইয়ের এই কথায় কিশোরী কোনো কিছু বলতে চাচ্ছিল, কিন্তু আমি ওর হাতটা চেপে ধরলাম। সে চুপ হলো। ঠাকুরমশাই মনের সুখে সিগারেট খেয়ে চললেন। তারপর সিগারেট খাওয়া সমাপ্ত হলে অবশিষ্ট ফিল্টারটুকু তিনি ছাইদানি হিসাবে ব্যবহৃত নারকেলের আধ ভাঙা মালায় গুঁজে দিয়ে কিছুটা সময় চুপচাপ থেকে কি যেন আকাশকুসুম ভাবলেন। তারপর বললেন, আজ আমি তোমাদের যে ঘটনার কথা বলবো তা সম্পূর্ণ আলাদা এক ধরনের কাহিনী। এ ঘটনা আমার সাথে ঘটেছিল আজ থেকে কয়েক বছর আগে, আমার ভবঘুরে জীবনের একেবারে শেষ পর্যায়ে। সেবার আমি ঘরের দাওয়ায় বসে বসে একটা মহা শক্তিশালী রক্ষা কবচ তৈরি করছি। ঠিক এমন সময় দেখলাম খোলা সদর হতে ভেতরের দিকে উৎসাহী দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন একজন পুরুষ এবং একজন মহিলা। তাদের দেখে মনে হলো তারা যেন কারো সন্ধানে এসেছেন এই বাড়িতে, তবে ইতস্তত বোধ করে ঘরের ভেতর ঢুকে আসতে পারছেন না কিছুতেই।
আমি এবার হাতের কাজ ফেলে রেখে দাওয়ার মধ্যে উঠে দাঁড়িয়ে সদরের দিকে এগিয়ে গিয়ে বললাম, আগে কাউকে কি খুঁজছেন আপনারা? প্রশ্নখানা করে এবার আমি তাদের খুব নিকট থেকে ভালোভাবে একবার খুঁটিয়ে দেখলাম। তাদের পরনের বেশভূষা দেখে মনে হলো তারা মধ্যবিত্ত পরিবারের মানুষ এবং খুব সম্ভবত তারা দুজন স্বামী স্ত্রী। ভদ্রলোকের মাথায় কাঁচা পাকা লম্বা লম্বা চুল, কপালে রসকলি, টানা টানা পদ্মের মতো দুই চোখ, মুখে হালকা দাড়ি গোফের আস্তরণ, গলায় তুলসী কাঠের মালা, পরনে ধুতি পাঞ্জাবি আর সেই ভদ্র মহিলার মাথায় ঘোমটা। তার মস্তকে লম্বা চুল খোপা করে বাঁধা রয়েছে পিছনে, স্মৃতি ভরা সিঁদুর, হরিণীর ন্যায় ডাগর দুই চোখে লেপ্টে আছে কাজল, গলায় তুলসী কাঠের মালা, পরনে কমলা রঙের শাড়ি, হাতে শাখা পলা এবং পায়ে টকটকে লাল আলতা। পুরুষ মানুষটি এবার বললেন, আগে এটা কি তারানাথ চক্রবর্তীর বাড়ি? হ্যাঁ, এটাই হলো তারানাথ চক্রবর্তীর বাড়ি। তবে আপনাদের তো ঠিক চিনলাম না। আমি হলাম তারানাথ চক্রবর্তী। আপনি সেই তারানাথ চক্রবর্তী? হায় ভগবান, কত নাম শুনেছি আপনার, আর চোখের সামনে আপনাকে দেখে যেন আমাদের চক্ষু সাধক হলো। গিনি, প্রণাম করো, দাঁড়িয়ে থেকো না। ইনি হলেন সেই স্বনামধন্য তারানাথ তান্ত্রিক। থাক থাক, প্রণাম করতে হবে না, আমি এমনিতেই আপনাদের আশীর্বাদ করছি। ঠাকুর মশাই, আমি হলাম নরহরি পাল, আর এই হলো আমার স্ত্রী বিশাখা। ঠাকুর মশাই, আমরা সেই বহু দূরের উত্তরের পাথরপুর নামের গ্রাম থেকে আসছি। আমরা একখানি মহা সমস্যার সম্মুখীন হয়ে আপনার কাছে এসেছি। সেই সমস্যা থেকে উদ্ধার পেতে ছুটে এসেছি। আপনি যদি আমাদের একটু সাহায্য করতেন তাহলে বড়ই উপকৃত হতাম। সমস্যা? কি সমস্যার মধ্যে পড়েছেন নরহরি মশাই? আচ্ছা, সেই সব কথা না হয় পরে হবে। আপনারা তার আগে ঘরের ভেতরে ঢুকে আসুন তো দেখি। আপনাদের দেখে বেশ ক্লান্ত বলেই মনে হচ্ছে। অনেকখানি পথ অতিক্রম করে এসেছেন কি না, সেই কারণেই হয়তো। আসুন, দাওয়ায় বসে একটু জল বাতাসা আগে মুখে দিন, তারপর না হয় বাকি সব কথা শুনবো। আমার কথা শুনে নরহরি মশাই এবং তার স্ত্রী বিশাখা দেবী এবার ঢুকে এলেন আমাদের ঘরে। আমি দাওয়ার ওপর একখানা চাটাই বিছিয়ে দিলাম, তাতে তারা বেশ আরাম করেই বসলেন। ঘরের ভিতর থেকে আমি একখানি ছোট্ট কাঁসার থালায় করে বেশ কয়েকটা গুড়ের বাতাসা আর এক গ্লাস জল এনে দিলাম তাদের দিকে। তারা কয়েকটা বাতাসা মুখে তুলে তা চিবিয়ে জল পান করল। আমি তাদের সামনে মুখোমুখি বসে বললাম, নিন নরহরি মশাই, এবার আপনি বলুন ঠিক কি সমস্যার মধ্যে পড়েছেন আপনারা। আগে ঠাকুর মশাই, সমস্যা ঠিক আমাদের নয়, আমাদের একমাত্র পুত্র নিতাই চরণের। আপনাদের পুত্র নিতাই চরণ কেন? সে কি সমস্যার মধ্যে পড়েছে? আমাদের গ্রাম পাথরপুরের একেবারে শেষ সীমান্তে রয়েছে একখানি বহু প্রাচীন আমলের পোড়ো বাড়ি। আমাদের গোটা গ্রামের মানুষ সেই বাড়িকে সাক্ষাৎ জমের মতো ভয় পায়। সকলে বলে ওই পোড়ো বাড়ি নাকি মোটেও ভালো কোনো জায়গা নয়। ওই পোড়ো বাড়ির মধ্যে নাকি এক ভয়ানক অশরীরী আত্মার বাস রয়েছে। আমাদের পাথরপুর গ্রামের মানুষ ছাড়াও আশেপাশের সমগ্র তল্লাটের মানুষ ওই পোড়ো বাড়ির সম্বন্ধে সব কিছু জানে। রাতের অন্ধকার সেখানে যাওয়া তো বহু দূরের কথা ঠাকুর মশাই, ভর দুপুরের দিনের আলোতেও সেখানে কেউ পা রাখার সাহস পায় না। ওই বাড়িতে নাকি আজ থেকে বহু কাল আগে এক বিধবা মা এবং তার ছেলে বসবাস করত, কিন্তু তখনকার দিনের অত্যাচারী জমিদারদের কবলে পড়ে তাদের বাড়িতে এক রাতে আগুন লাগিয়ে দেওয়া হয়, সঠিক সময় কাজ না দিতে পারার শাস্তি স্বরূপে। সেই মা এবং ছেলে বাড়ির মধ্যে জীবন্ত অবস্থায় পুড়ে মারা যায়। মানুষজন বলে ওই মায়ের আত্মা নাকি এখনো মুক্তি পায়নি, যেখানে অশরীরী রূপে বসবাস করছে এবং অপেক্ষা করে আছে তার ছেলের ফিরে আসার জন্য।
আজ থেকে 2-3 দিন আগে আমাদের ছেলে নিতেই খেলতে খেলতে বিকেলবেলা সেখানে গিয়ে পৌঁছায়। অবশ্য তখন সময়টা বিকেল না বলে 3 সন্ধেবেলা বলা যেতে পারে। তারপর সে প্রত্যেক দিন অন্তত একবার হলেও ওই বাড়িটার ওখানে যায়। এই ঘটনা গ্রামের বেশ কিছু মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে ঠাকুরমশাই। আমাদের ভয়ে বুক কাঁপছে ঠাকুরমশাই। ওই একটি মাত্র সন্তান আমাদের, ওর যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তাহলে আমরা যে সর্বশান্ত হয়ে পড়ব। থেকে বহুবার বোঝানোর পরেও সে আমাদের কোনো কথাই শুনছে না। সেই জন্য আপনার কাছেই এসেছি। আপনি যদি এই সমস্যার কোনো একটা সুরাহা করতে পারেন তাহলে সত্যি বড় উপকৃত হব। চিন্তা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তাও বলবো এখনই এতটা ঘাবড়ে যাবেন না। আচ্ছা বেশ, আমি যাব আপনাদের সাথে আপনাদের গ্রামে। সেখানে গিয়ে গোটা বিষয়টা একবার নিজের চোখে প্রত্যক্ষ করব। আপনি যাবেন ঠাকুরমশাই? এ তো অতি উত্তম প্রস্তাব। তবে আর দেরি কেন? চলুন, বাইরে আমাদের জন্য গরুর গাড়ি অপেক্ষা করছে। আপনি বরং আমাদের সাথে আমাদের গাড়ি করেই চলুন আমাদের গ্রামে। হ্যাঁ যাব, তবে আপনারা একটু বসুন। আমি ঘরের ভেতর থেকে আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ঝোলায় ভরে বের করে নিয়ে আসি, তারপর না হয় একসাথে সবাই মিলেই রওনা দেব। আচ্ছা বেশ, ঠিক আছে ঠাকুরমশাই। আমরা বরং এই সময়টুকু আপনার বাড়ির বাইরে ওই গরুর গাড়ির ট্রইয়ের ভেতর অপেক্ষা করছি। আপনি আপনার প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র সঙ্গে নিয়ে বাড়ির সকলকে জানিয়ে বেরিয়ে আসুন। পাসিং শো সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে আগুন ধরালেন তিনি। তারপর পুনরায় বলতে শুরু করলেন আজকের গল্পের পরবর্তী অংশ। আমি আমার প্রয়োজনীয় সমস্ত কিছু সেই লাল ছালু ঝোলার মধ্যে ভরে বাড়ির সকলকে বিদায় জানিয়ে বেরিয়ে এলাম বাইরে আসতেই দেখলাম গরুর গাড়ির মধ্যে বসে আমার জন্য অপেক্ষা করছেন নরহরি মশাই এবং তার স্ত্রী বিশাখা দেবী। কাল বিলম্ব না করে দুগ্গা বলে আমি উঠে পড়লাম গরুর গাড়ির মধ্যে। আমি উঠে পড়া মাত্রই নরহরি মশাই গরুর গাড়ির চালকের উদ্দেশ্যে বললেন, চলো ভায়া, এবার গাড়ি চালাতে শুরু করো। নরহরি মশাইয়ের নির্দেশ পাওয়া মাত্রই আমাদের গরুর গাড়ি গড়াতে আরম্ভ করল। আমাদের গ্রাম ছাড়িয়ে আশেপাশের কত চেনা অচেনা গ্রাম পার করে আমরা এগিয়ে যেতে লাগলাম ক্রমে পাথরপুরের উদ্দেশ্যে। গ্রাম্য পরিবেশ আমার বরাবরই বড়ই ভালো লাগে। আমি গ্রামের ছেলে, গ্রাম আমার চিরকালেরই ভীষণ প্রিয় এক জায়গা। অগত্যা এখন কোনো উপায়ন্তর না থাকার দরুন এই শহরের মধ্যে থাকলেও এখানে থাকতে আমার একদমই ভালো লাগে না। আমার 2 চোখে যেন সর্বদাই ভেসে ওঠে সেই ছায়া ঘেরা পল্লী গ্রাম। আহা, সেই সব কাঁচা মাটির রাস্তা আঁকা বাঁকা ভাবে মিশে যেত পুষ্করিণীর জলে। কৃষ্ণচূড়ার গাছ নিজেকে কত সুন্দরভাবে রাঙিয়ে তুলত লাল রঙের ফুলে ফুলে। মাটির কুড়ে ঘর, গোয়াল ঘর, খড়ের পালুই, ধানের গোলা থাকতো সার ভাবে। মাছরাঙা পাখি শিকারী দৃষ্টিতে একভাবে তাকিয়ে থাকতো পুকুরের জলের পানে। ছোট্ট ডোবার চারিধার থেকে নুয়ে পড়া বাঁশঝাড়ের মধ্যে দিয়ে ভেসে আসতো ঠান্ডা ঝোলো হাওয়া। শীতকালের দিনে মিঠে রোদ এসে বিছিয়ে পড়তো চারিদিক জুড়ে। বাড়ির উঠোনে হলুদ কমলা গাঁদা ফুলের রমরমা। খেজুর গাছের মধ্যে থাকতো কলসি বাঁধা সেই খেজুরের রস, আবার তার থেকেই তৈরি হতো গুড়। আহ, কি অপূর্ব সেই গুড়ের স্বাদ, এখনো যেন জিভে লেগে আছে। আর পুলি পিঠে, সেই সবের কথা নাই বা বললাম। তোমাদের এই শহরের মধ্যে কি আছে বলো দেখিনি? শুধুই মানুষের কোলাহল, যানজট, নিত্যদিনের অশান্তি আর বড় বড় প্রাসাদ সমতুল্য ঘর বাড়ি। সে যাই হোক, আমরা যখন নরহরি মশাইয়ের গ্রাম
পাথরপুরে পৌঁছালাম তখন পড়ন্ত বেলা বলা চলে। ছোট্ট গোল সূর্যটা পঞ্চমুখী জবার মতন টকটকে লাল হয়ে প্রায় ঢলে পড়েছে পশ্চিমের আকাশে। নরহরি মশাইয়ের বাড়ি আসতে আসতেই সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এলো। আসেন ঠাকুর মশাই আসেন, ওই যে হলো আমার ছোট্ট গৃহ। নরহরি মশাইয়ের কথা শুনে গরুর গাড়ি থামলে আমরা এক এক করে এবার নেমে এলাম গরুর গাড়ি ছেড়ে। চারিদিক জুড়ে বেশ অন্ধকার নেমে এলেও নরহরি মশাই তার গৃহ দেখানোর জন্য যেদিকে অঙ্গুলি নির্দেশ করেছিলেন সেদিক পানে তাকাতেই দেখলাম একটা মাটির ছোট্ট কুড়ে ঘর আমার নজরে পড়ল। তবে ঘরটা আকারে বেশ ছোটখাটো গোছের হলেও তা যে ভীষণ সাজানো গোছানো সেটা আমি সেখান থেকে দাঁড়িয়েই বিলক্ষণ বুঝলাম। গরুর গাড়ির চালককে তার পারিশ্রমিক মিটিয়ে দিয়ে নরহরি মশাই এবার আমাদের পথ চিনিয়ে নিয়ে যেতে লাগলেন সামনের দিকে। মেঠো রাস্তা একেবারে শুকনো খটখটে, যা দেখে বোঝা যায় দীর্ঘদিন এখানে বৃষ্টি হয়নি। তাই রাস্তার দুই ধারের কচি নরম ঘাসগুলো বর্তমানে একেবারে প্রায় শুকিয়ে গেছে। তবে রাস্তার দুধারে ঘেঁষে রয়েছে বেশ বড় সড়ো আকারের ঝোপঝাড়। নরহরি মশাইদের মাঝ উঠানে আছে একখানি ছোটখাটো তুলসী মঞ্চ। বিশাখা দেবী সেই তুলসী মঞ্চের দিকে মুখ করে একবার কপালে হাত ঠেকিয়ে ঘর পানে আরো বেশ কিছুটা এগিয়ে গিয়ে তার পুত্র নিতাই চরণের উদ্দেশ্যে হাঁক দিলেন। বিশাখা দেবীর কথায় এবার সেই ঘরের অভ্যন্তর থেকে বেরিয়ে এলো 12-13 কি 15 বছরের এক যুবক। এই প্রথমবারের জন্য আমি নিতাই চরণের মুখ দেখলাম। নরহরি মশাই পুত্রের উদ্দেশ্যে বললেন, আয় বাবা আয়, ইনি আয়, ভয় পাস না আয়, ইনি বড় উচ্চতর মানুষ, এনার নাম তারানাথ চক্রবর্তী, এনাকে প্রণাম কর দেখি। নরহরি মশাইয়ের কথা শুনে তার ছেলে নিতাই চরণ এবার এগিয়ে এলো আমার দিকে। তারপর আমার পায়ের ধুলো মাথায় নিল। আমি তাকে আশীর্বাদ করে বললাম, থাক থাক বাবা, আমি প্রাণ ভরে তোমাকে আশীর্বাদ করছি। তুমি বড় হও, মানুষের মতন মানুষ হয়ে মা বাবার মুখ উজ্জ্বল করো। ঠাকুর মশাই আসেন, ঘরের ভেতর ঢুকে আসেন। গিন্নি, তুমি বরং সাঁঝবাতি জ্বালানোর ব্যবস্থা করো, চারিদিকে বেশ আঁধার ঘনিয়ে এসেছে। দয়া করে আপনারা আমায় নিয়ে এত ব্যস্ত হয়ে পড়বেন না। তাই বললে কি আর হয় ঠাকুর মশাই, আমাদের আহ্বানে আপনি এই পাথরপুরে এসেছেন, আমাদেরই তো দায়িত্ব আপনার দেখভাল করা। তাছাড়াও আপনার মতো একজন দেবতুল্য মানুষের পায়ের ধুলো আমাদের ভিটেতে পড়েছে, সে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফল। আপনার যত্ন আত্তি করা আমাদের কর্তব্য, দয়া করে সে কর্তব্য পালন থেকে আমাদের বঞ্চিত করবেন না। গিন্নি, তুমি চটজলদি চারিদিকে সাঁঝবাতি জ্বালিয়ে রান্নাঘরের ভেতর ঢুকে পরিষ্কার কাপড় পরে হাতে মুখে জল দিয়ে এই ঠাকুর মশাইয়ের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো দেখি। আর আমরা ঘরের ভেতর গিয়ে বরং বসছি। চলেন ঠাকুর মশাই। আরে না না বিশাখা দেবী, আমার মোটেও খিদে পায়নি। আমি নরহরি মশাই এবং নিতাই চরণ এসে ঘরের মধ্যে বসলাম। বিশাখা দেবী সেই ঘরের মেঝের মধ্যে নামিয়ে রেখে গেলেন একটা ছোট্ট লণ্ঠন। লণ্ঠনের মৃদু সোনালি আলোর শিখা ছড়িয়ে পড়ল গোটা ঘরের ভিতর, আর সেই আলোতেই আমি নিতাইকে পরিষ্কারভাবে দেখলাম। তার মাথার লম্বা লম্বা সুবিন্যস্ত চুল বাম দিকে ঢলে পড়েছে, তারও মধ্যে ললাটে রয়েছে একখানি রসকলি, টানা টানা পদ্ম ফুলের পাপড়ির মতন 2 চোখ, গলায় তুলসী কাঠের মালা, পরনে একটা নিত্যদিনের পরা মলিন পাঞ্জাবি এবং খাটো ধুতি। আমি হাতের ইশারায় নিতাই চরণকে আমার কাছে ডেকে আদর করে বললাম, আমি তোমার নাম জানি, কিন্তু তবুও আমি তোমার মুখ থেকে শুনতে চাই তোমার নাম। নরহরি মশাইয়ের পুত্র এবার আমার দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি হেসে বলল, আমার নাম নিতাই চরণ পাল।
আমার বাবার নাম নরহরি পাল এবং আমার মায়ের নাম বিশাখা পাল। নিতাইয়ের উত্তরে আমি হেসে ফেললাম। সত্যি শিশুদের মধ্যে এক অদ্ভুত সরলতা কাজ করে। আমি তার নাম জিজ্ঞাসা করলাম আর সে আমাকে তার নিজের নাম, নিজের বাবার নাম, মায়ের নাম সব বলে চলল গল গল করে। আমি তার মাথার চুলে এলোমেলো ভাবে হাত বুলিয়ে দিয়ে বললাম, থাক থাক বাবা, হয়েছে হয়েছে। আমি শুধুমাত্র তোমার নাম জিজ্ঞাসা করেছিলাম, তোমার বাবা মার নাম ইতিমধ্যেই আমার জানা হয়েছে। তবে নরহরি মশাই, যাই বলেন না কেন, আপনার ছেলেটা কিন্তু ভারী মিষ্টি স্বভাবের। নিতাই, তুমি দাঁড়িয়ে থেকো না, বসো দেখি আমার কাছে এসে বসো। তোমার সাথে অনেক গল্প আছে আমার, আর সেই গল্প করব বলেই তো কত দূর থেকে ছুটে এলাম। ও মা, তুমি আমার সাথে গল্প করবে বুঝি? তাতে তো বেশ ভালোই হবে। কথাগুলো অত্যন্ত আনন্দের সাথে বলে দুই হাতে তালি দিয়ে উঠল ছোট্ট বাচ্চা ছেলেটা। বিশাখা দেবী এবার পায়েসের বাটিগুলো নামিয়ে রেখে গেলেন আমাদের সামনে। 2-3 দিন পর ছেলেকে পুনরায় এরকম ভাবে হাসতে দেখে তিনি ভারী খুশি হয়েছেন। সেই পায়েস মুখে তুলতেই বুঝলাম তার স্বাদ অতুলনীয়। পায়েস খেয়ে শূন্য বাটি নামিয়ে রেখে আমি নিতাইয়ের দিকে তাকিয়ে পুনরায় প্রশ্ন করলাম, আচ্ছা নিতাই, তুমি এবার বলো তো, তোমার সবচেয়ে প্রিয় মানুষটিকে? তোমার বাবা নাকি তোমার মা? কে তোমার সবচেয়ে বেশি ভালোবাসে? এক মুহূর্ত সময় এতটুকু ভাবনা চিন্তা না করে ছেলেটা খুব দ্রুত উত্তরে যা বলল তা শুনে আমি এবং তার বাবা নরহরি মশাই ভারী আশ্চর্য হয়ে পড়লাম। আমি সবচেয়ে যাকে পছন্দ করি সে হলো আমার সোনামা। সোনামা আমায় খুব ভালোবাসে। সোনামায়ের মতন এমন ধারা ভালোবাসা আমায় কেউ দিতে পারবে না। সোনামা? আচ্ছা, এই সোনামা কে নিতাই? নরহরি মশাইয়ের মুখের দিকে তাকিয়ে বুঝলাম প্রশ্নটা আমি করলেও এই একই প্রশ্ন তার মনের মধ্যেও জেগে উঠেছে। তিনিও জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইলেন ছেলের দিকে। নিতাই তার বাবার দিকে তাকিয়ে অত্যন্ত ভয়ে একটা শুকনো ঢোক গিলে চুপচাপ বসে রইল। আমি বুঝলাম সে এই বিষয়ে তার বাবার সামনে মুখ খুলতে নারাজ। তাই আমি নরহরি মশাইয়ের উদ্দেশ্যে বললাম, নরহরি মশাই, আপনি একটু বাইরে যান, আমার সাথে আপনার পুত্রের কিছু একান্তে আলোচনা করার আছে। ঠিক আছে ঠাকুর মশাই, আপনারা কথা বলুন, আমি বরং ঘরের বাইরে যাচ্ছি। নরহরি মশাই ঘরের চৌকাঠ পেরিয়ে যেতেই আমি ঘরের দরজা ভেজিয়ে দিয়ে এসে বসলাম নিতাই চরণের পাশে। তারপর পুনরায় তাকে প্রশ্ন করলাম, এইবার বলো নিতাই, তোমার সোনামা আসলে কে? সোনামায়ের সাথে আমার পরিচয় হয়েছে ওই আজ থেকে মাত্র 2-3 দিন আগে। আমাদের গ্রাম পাথরপুরের একেবারে শেষ মাথায় রয়েছে একখানি পোড়ো বাড়ি। সেই পোড়ো বাড়ির কাছে কোনো মানুষ যায় না ভয়ে। সন্ধে নামার পর তো বহু দূরের কথা, দিনের আলোতেও সেখানে যাওয়ার সাহস করে না কেউ। ছোটবেলা থেকেই বাবা মায়ের মুখ থেকে শুনে আসছি ওই বাড়িতে নাকি কোনো এক ভয়ানক অশরীরী আত্মা বাস করে। তাই এদিক পানে যেন কখনো কোনো অবস্থাতেই না যাওয়া হয়। সেই দিন বিকেলে খেলছিলাম গায়ের মাঠে। খেলা প্রায় শেষ হয়েই এসেছিল, এমন সময় কালুয়া কিসের যেন একটা গন্ধ পেয়ে দৌড়ে গেল সেই পোড়ো বাড়ির দিকে। কালুয়া আমাদের পোষা কুকুর। আপনি দেখেছেন কিনা জানি না, সে আমাদের বাড়ির ঠিক আগেই শুয়ে থাকে সব সময়। আমার মা তাকে খেতে দেয় দিনে 3 বার। কালুয়া ওদিকে চলে যেতে আমি কি করব ভেবে উঠতে পারলাম না। এদিকে ততক্ষণে সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে এসেছিল একটু একটু করে, অথচ কালুয়া ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগিয়েছে শেষ মাথা বরাবর। অত শত চিন্তা ভাবনা না করে অগত্যা আমিও দৌড়ে গেলাম সেই দিক পানে। পোড়ো বাড়ির সামনে কালুয়া সেখানে চুপটি করে বসে রয়েছে। আমি ওর কাছে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিলাম, বললাম, কালুয়া, আরে এই কালুয়া, তোর হলো কি হঠাৎ? এমনভাবে দৌড়ে এলি যে? ভুক ভুক করে 2 বার ডেকে উঠল কুকুরটা। তারপর আমি ওকে নিয়ে সেই পোড়ো বাড়ি পিছনে রেখে ঘরের পানে হাঁটতে যাব, ঠিক এমন সময় আমার কানে এলো কে যেন পোড়ো বাড়ির ভেতর থেকে আমাকে ডেকে উঠল। আরে ভয় পেও না আমায়,
আমি তোমার কোনো ক্ষতি করব না। এসো, আমার কাছে এসো। আমার গায়ের লোমকূপ মুহূর্তের মধ্যে একটা একটা করে খাড়া হয়ে গেল। এতদিন ধরে আমি শুনে এসেছিলাম যে এই বাড়িতে কেউ থাকে না, তাহলে কে আমায় ডাকলো? ঘাড় ঘুরিয়ে পিছন পানে তাকাতেই দেখি সেই পুরো বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসছে এক মহিলা। সন্ধ্যার অন্ধকার ততক্ষণে আরও ঘন হয়ে এসেছে চারপাশ জুড়ে। আমি দেখলাম সেই মহিলা হাতের ইশারা করছে তার কাছে যাওয়ার জন্য। সেই মহিলাকে দেখা মাত্রই কুঁই কুঁই করে কালুয়া কেঁদে উঠল। তারপর দৌড়ে সে পালিয়ে গেল আমাদের ঘরের পথে। ওই মহিলা আসলে কে তা আমি কিছুতেই বুঝতে পারলাম না। ততক্ষণে সে আবার আমায় ডাকলো। আরে ভয় পেও না আমায়, আমি তোমার কোনো ক্ষতি করব না। এসো, আমার কাছে এসো। আমি এবার কেমন মোহগ্রস্তের মতন পায়ে পায়ে এগিয়ে গেলাম সেই পরিত্যক্ত আগুনে পুড়ে যাওয়া বহুকাল আগের বাড়িটির দিকে। এবার আমি পরিষ্কারভাবে সেই মহিলাকে দেখলাম। তিনি যেন কোনো রক্ত মাংসে করা মানুষ নন, তার শরীর বুঝি ধোঁয়ার মিশ্রণে তৈরি। কেমন যেন বাতাসে ভাসমান তিনি, অস্পষ্ট আবছা তার দেহ। তার মানে এই হলো পুরো বাড়ির সেই অশরীরী। আপনি শুনেছেন কিনা জানি না, আজ থেকে বহুকাল আগে আমাদের গ্রামের ওই বাড়িতে এক বিধবা জননী তার সন্তানকে নিয়ে বসবাস করত। কিন্তু তখনকার দিনের শয়তান জমিদারের বিষ নজর পড়ে তাদের ওপর। তিনি একদিন রাতের বেলায় আগুন ধরিয়ে দেন বাড়ির মধ্যে। বাড়ির ভেতরে থাকা মা ও ছেলে জীবিত অবস্থায় পুড়ে মারা যায় আগুনে। তারপর সেই মৃত ছেলের আত্মা মুক্তি পেলেও পায়নি সেই মায়ের আত্মা, কারণ সে নিজের চোখের সামনে দেখেছিল তার ছেলেকে পুড়ে মরতে। তারপর থেকেই তিনি অশরীরী হয়ে থেকে গিয়েছেন ওই নিজের বাড়িতেই। তার ছেলেও নাকি ছিল আমার মতোই সমবয়সী। যেহেতু ওই পুরো বাড়ির ধারে কাছে কোনো মানুষজন যায় না, তাই আমাকে দেখে তিনি অত্যন্ত খুশি হলেন। তারপর আমার সাথে কিছুক্ষণ গল্প করলেন। আমি তাকে খুব ভালোবেসে ফেললাম। তার মধ্যে খুঁজে পেলাম আমার মায়ের মমতা এবং অপত্য স্নেহ। ইনি হলেন আমার সোনামা। আমি জানি আমি এক অশরীরী প্রেতাত্মার সাথে মেলামেশা করছি, যেটা আমার পরিবারের কেউ, এমনকি আমাদের গ্রামের মানুষও মোটে ভালো চোখে দেখছে না। কিন্তু কি করব বলুন, ওই অসহায় জননীর আত্মা আমায় ইতিমধ্যে খুব ভালোবেসে ফেলেছে, তার নিজের ছেলের জায়গা দিয়েছে আমায়। এই জন্যই তো আমি প্রতিদিন অন্তত একবার করে হলেও সেখানে যাই। সোনামা আমায় খুব ভালোবাসে, সে আমার সাথে প্রচুর গল্প করে জানেন। নিতাই চরণের এই সমস্ত কথা শুনে আমি পুরোপুরি সম্মিত হয়ে পড়লাম। খানিকক্ষণ পর বিস্ময়ের ঘোর কাটিয়ে বললাম, আচ্ছা নিতাই, তুমি আমাকে একটিবার কাল দিনের বেলায় তোমাদের গ্রামের ওই পোড়ো বাড়িতে নিয়ে গিয়ে তোমার সোনা মায়ের সাথে আলাপ করাতে পারবে? আমিও তাকে দেখতে চাই। আমার এই কথা শুনে ছোট্ট বাচ্চা ছেলেটা এবার হাসতে হাসতে বলল, ওমা, আপনি দেখা করতে চান আমার সোনামায়ের সাথে? এ তো ভারী উত্তম কথা। কিন্তু ঠাকুরমশাই, দিনের বেলায় গেলে সঠিকভাবে তো তাকে আপনি দেখতে পাবেন না। আমাদের যেতে হবে বিকেলের পর, ওই গোধূলির সময়। সেই সময় সোনামা আসে। অন্তত আমি যতবার তার কাছে গেছি সেই সময় ছিল বিকালবেলা। তাই বলছি বিকালে যাওয়াই উপযুক্ত হবে। আচ্ছা বেশ, তবে তাই হবে। আমি আর তুমি মিলে বরং কাল একটিবার ওই পোড়ো বাড়িতে যাব বিকালের সময়। তবে এই কথা যেন আমার বাবা মাকে বলবেন না, তাহলে কিন্তু ওরা আমায় খুব বকাবকি করবে। তুমি নিশ্চিন্তে থাকো নিতাই, তোমার মা বাবা কিচ্ছুটি জানতে পারবে না এই ব্যাপারে। দৈবক্রমে সেই দিন এক বিশেষ তিথি ছিল। আমি নিতাইয়ের কাছ থেকে সমস্তটা জানার পর স্থির করলাম এই গায়ের শ্মশানে গিয়ে এক যজ্ঞ করব। নরহরি বাবুকে ক্ষণিকের জন্য বিদায় জানিয়ে এবং ওনার থেকে গ্রামের শ্মশানের ঠিকানাটা জেনে আমিও রওনা দিলাম শ্মশানের উদ্দেশ্যে। এই গ্রামের পশ্চিমে ছিল সেই শ্মশান। অন্যান্য শ্মশানের তুলনায় দেখলাম এখানে সবকিছুই কেমন যেন পরিপাটি।
একদিকে মৃতদেহ দাহ করার জন্য রয়েছে কাঠের স্তূপ, অন্যদিকে রয়েছে একটি ছোট্ট ঝিল অথবা জলাশয়ও বলতে পারো, আর অপর প্রান্তে শ্মশান যাত্রীদের জন্য একটি জ্বালা ঘরেরও চিহ্ন নজরে পড়ল। তো যাই হোক, আমি যে যজ্ঞ করতে চলেছি তার জন্য বিশেষ কিছু সামগ্রীর প্রয়োজন হয় না। শুধুমাত্র একটি যন্ত্র অঙ্কন করতে হয় মরা পোড়া ছাইয়ের ভস্য দিয়ে, এবং তাদের প্রাণ প্রতিষ্ঠা করে মন্ত্রের মাধ্যমে সেই যজ্ঞ করতে হয়। খানিক দূরে কিছু ছাই ভস্য পড়েছিল, সেখান থেকে কিছুটা ভস্য আর অল্প কিছু কাঠকুটো সংগ্রহ করে শ্মশানের উত্তর প্রান্তে ওই ছোট জলাশয়ের ধারে গিয়ে বসলাম। নির্ধারিত জায়গায় বসে মনে মনে একটা মন্ত্র পড়তে পড়তে ওই যন্ত্রটি অঙ্কন করলাম। মধুসুন্দরী দেবীর নাম নিয়ে যজ্ঞ শুরু করলাম। প্রায় 2-3 প্রহর ধরে যজ্ঞ করার পর আমার মনের ভয় কিছুটা ধাতস্থ হলো। যজ্ঞ সম্পন্ন হলে পর আমি সেই যজ্ঞের কিছুটা ছাই নিয়ে রওনা দিলাম নরহরি বাবুর বাড়ির উদ্দেশ্যে। নরহরি বাবুর বাড়ি পৌঁছে গোটা বাড়িতে সেই যজ্ঞের ছাই দিয়ে এক পবিত্র গণ্ডি কেটে দিলাম। এক টানা এত দূর অবধি গল্প বলার পর ঠাকুরমশাই এবার স্বল্প কিছুটা সময়ের জন্য একটু থামলেন। আমরা দেখলাম তার 2 চোখের মনি ভীষণ রকম অস্থির হয়ে উঠেছে। তিনি বেশ বিচলিত কণ্ঠে বললেন, তোমরা এইখানেই বসে একটু অপেক্ষা করো হে কিশোরী, আমি একবার ঘরের ভেতর থেকে ভালো করে গড়গড়াখানা সেজে আনি। তোমাদের কিনে আনা পাসিং শোয়ের সিগারেট আমার পছন্দের হলেও আমি ঠিক সেই রকম সুখ পাই না যতখানি সুখ পাই গড়গড়ার মাধ্যমে তামাক সেবন করে। আসলে তামাক খাওয়ার মূল আনন্দই লুকিয়ে আছে গড়গড়া হুকো প্রকৃতির মধ্যে দিয়েই। কিন্তু এখন মানুষের হাতে অফুরন্ত সময় একেবারেই নেই বললেই চলে, আর সেই সময়ের অভাবের কারণেই বাজার দখল করে নিচ্ছে এই সমস্ত নামি দামি সিগারেট কোম্পানির প্যাকেটগুলো। তোমরা এখানে একটু বসে অপেক্ষা করো, আমি একটিবার ঘরের ভেতর থেকে ভালো করে গড়গড়াখানা সেজে আনছি, তারপর আবার গল্পের পরবর্তী অংশ তোমাদের বলে শোনাবো। এত দূর অবধি বলে আর একটিও বাক্য ব্যয় না করে ঠাকুরমশাই এবার তক্তপোষ ছেড়ে উঠে দাঁড়ালেন। তারপর তিনি আড্ডা ঘরের বাইরে চলে গেলেন। আমি আর কিশোরী একে অপরের মুখের দিকে তাকিয়ে রইলাম। অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই এখন। মাঝে মধ্যে ঠাকুরমশাই এইরকম 1-8বার গল্প চলাকালীন বিরতি নিয়ে ঘরের ভেতর থেকে গড়গড়া সেজে আনতে চান, তা আমরা খুব ভালোভাবেই জানি। কিশোরীটা চিরকালই বরাবর বড় অধৈর্য প্রকৃতির মানুষ। ওর শরীরে ধৈর্য একেবারে নেই বললেই চলে। কিশোরী মুখ বেজার করে খানিকটা বিরক্তির সাথে কাঁচুমাচুভাবে বলল, ধর, ভাল লাগে না একেবারে, গল্পের মাঝে এরকম বিরতি একেবারে অসহ্যনীয়। আমি কিশোরী সেনের দিকে তাকিয়ে তার সেই বেজার মুখের পানে চেয়ে কিছুটা হেসে বললাম, ওহে ভায়া কিশোরী, তুমি এতেই চটে যাচ্ছ কেন? মাঝে মধ্যে একটু ধৈর্য করতে হয়, তাই ধৈর্য করে চুপটি করে বসো তো দেখি। ওই যে বাংলায় একখানা প্রবাদ রয়েছে না, যে সবুরে মেয়া ফলে। আমার কথা শুনে কিশোরী এবার মুখে কুলু পেটে চুপ করে শান্ত হয়ে বসল। চারিদিক জুড়ে ইতিমধ্যেই ঘন অন্ধকার যেন আরো ঘন হয়ে উঠেছে। মুষলধারে এক নাগারে বৃষ্টি হয়েই চলেছে বাইরে। মাঝের এই সময়ের অল্প কিছুক্ষণের জন্য হলেও বৃষ্টি থামেনি। আমি আর কিশোরী একে অপরের মুখাপেক্ষী হয়ে বসে রইলাম আর অপেক্ষা করতে লাগলাম ঠাকুরমশাইয়ের ফিরে আসার জন্য। বেশ অনেকটা সময় পর ঠাকুরমশাই জ্বলন্ত গড়গড়া হাতে নিয়ে প্রবেশ করলেন আড্ডা ঘরে। তারপর
আমাদের সম্মুখে তক্তপোষের ফাঁকা অংশে এসে বসলো বেশ জমিয়ে। গড়গড়া নলে একটা লম্বা টান দিয়ে নাক মুখের মাধ্যমে গল গল করে এক রাশ ধোঁয়া ছাড়লেন। আমরা একটা সিদ্ধান্ত নিলাম, এই বিরতির ফাঁকে উড়িয়ার তেলে ভাজার দোকান থেকে কিছুটা তেলে ভাজা কচুরি কিনে আনলেই হয়। তাই আমি আর কিশোরী গল্পকে বিরতি জানিয়ে খানিকক্ষণের জন্য বেরিয়ে পড়লাম ঠাকুর মশাইয়ের বৈঠকখানা ছেড়ে। বাইরে আকাশের মুখ এখনো ভার, কালো মেঘরাশিরা আকাশে দৃষ্টিহীনভাবে ভেসে বেড়াচ্ছে। কখনো দু এক ফোঁটা বৃষ্টির তোড়া এসে মাটিতে জমে যাচ্ছে। রাস্তাঘাটের চারপাশে বেশ খানিকটা জল জমেছে। আমরা হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছালাম উড়িয়ার তেলে ভাজার দোকানে। সেখান থেকে এক চাঙাড়ি তেলে ভাজা কিনে ফের ফিরে আসলাম তারানাথের বৈঠকখানায়। তারানাথ আমাদের দেখে বেশ অবাক হলো এবং বললেন, এর পরের ঘটনা তার পরের দিন বিকেল বেলার। আমি আর নিতাই চরণ মিলে তাদের পাথরপুর গ্রামের সেই আগুনে পোড়া বাড়ি দেখার জন্য গায়ের শেষ সীমান্তের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। পাথরপুর গ্রামটি এমনি খুবই ভালো, আকারে ছোটখাটো গোছের হলেও সেই গ্রাম জুড়ে রয়েছে নানান ধরনের গাছপালা, ফুলের বাগান, ধানের ক্ষেত, মানুষজনের ঘর বাড়ি, বিবিধ দেবদেবীর মন্দির। হাঁটতে হাঁটতে আমরা এক সময় এসে উপস্থিত হলাম গ্রামের শেষ সীমান্তে। সূর্য তখন প্রায় অস্তগামী। আমার নজরে পড়ল একটি পোড়ো বাড়ি। যদিও সেটিকে বাড়ি বলা চলে না খুব একটা, কারণ সেই বহু প্রাচীনকালের আগুনে পোড়া বাড়িটির বর্তমানে কিছু কিছু অংশই কেবল মাথা তুলে দাঁড়িয়ে আছে, আর বাকি সমস্ত কিছুই মাটির সাথে মিশে গেছে প্রকৃতির নানা দুর্যোগের কবলে পড়ে। দেওয়ালের গা থেকে খসে পড়েছে চুনসুরকির আস্তরণ। আমি এবার নিতাই চরণের কানের কাছে মুখ নিয়ে গিয়ে খুব নিচু স্বরেই ফিস ফিস করে বললাম, নিতাই, তুমি যাও, তোমার সোনামাকে গিয়ে ডাকো। আমি বরং এই দূরে দাঁড়িয়ে থেকেই তোমাদের উপর নজর রাখছি। সে কি, আপনি যাবেন না আমার সাথে? না, যাব না, কারণ আমি গেলে তোমার সোনামা আর আমাদের সামনে নাও আসতে পারে। তুমি যাও, আমি এখানেই দাঁড়িয়ে অপেক্ষা করছি। তবে হ্যাঁ, তোমার সাথে যে আজ আমি এসেছি এ কথা কিন্তু তুমি তোমার সোনামাকে বলবে না, মনে থাকবে তো আমি যা বললাম? আগে হ্যাঁ, সব কিছুই মনে থাকবে। আপনি তাহলে এখানেই চুপটি করে গাছের আড়ালে দাঁড়িয়ে থাকুন, আমি বরং এগিয়ে গিয়ে সোনামাকে ডাকছি। আমার ডাক শুনলেই সোনামা বেরিয়ে আসবে। সমগ্র জায়গাটা জুড়ে দাঁড়িয়ে রয়েছে বড় বড় মাথা উঁচু গাছেদের দল। তাদের ঝাঁকড়া ঝাঁকড়া ডালপালা গোটা আকাশের বেশিরভাগ অংশই ঢেকে দিয়েছে পুরোপুরি ভাবে। ফলত সমগ্র জায়গাটা জুড়ে অন্ধকার যেন আরো ঘনিয়ে এসেছে। পাশের ডোবার ধারের বাঁশঝাড় হতে ভেসে আসছে বড় বড় বক আর সারসের ডাক। যেহেতু পাথরপুর গ্রামের শেষ সীমান্ত, তাই এদিকটায় মানুষজন খুব একটা আসে না। সমগ্র জায়গাটা ভরে উঠেছে গুল্ম লতা পাতার ঝোপে। আমি দেখলাম ছোট্ট নিতাই এবার সাহসী বালকের মতন এগিয়ে গেল সেই অভিশপ্ত পুরীর ন্যায় দাঁড়িয়ে থাকা ওরও বাড়িটার দিকে। আমি একখানি মেহগনি গাছের আড়ালে এসে দাঁড়ালাম চুপটি করে, কেবলমাত্র মুখের কিছুটা অংশ বের করে অপলকভাবে তাকিয়ে থাকলাম সেই পুরো বাড়ির দিকে। সোনামা, সোনামা, কোথায় গেলে তুমি? বাইরে বেরিয়ে এসো, দেখো আমি নিতাই চরণ এসেছি। বার কয়েক ডাকাডাকির পর আমি দেখলাম সেই অন্ধকারের মধ্যে পোড়ো বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো এক আবছা নারী মূর্তি। সত্যি যেন সে রক্ত মাংসে গড়া নয়, সে যেন বায়বীয় উপাদান দ্বারা নির্মিত। বাতাসের মধ্যে কেমন যেন একটা চামড়া পোড়া গন্ধ আমার নাকে এসে ঠেকল। কি বিশ্রী সেই কটু গন্ধ, যেন চামড়া, মাংস, হাড়, মজ্জা সব একসাথে পড়তে শুরু করেছে কোথাও। সেই গন্ধে গা যেন গুলিয়ে ওঠে। আমি
নাকে হাত চাপা দিলাম, গন্ধের জের কিছুটা কমে এলো। ভালোভাবে তীক্ষ্ণ দৃষ্টিতে সেই নারী মূর্তি পর্যবেক্ষণ করলাম আমি। সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমার ন্যায় একজন মহিলা এসে দাঁড়িয়েছে নিতাই চরণের মুখোমুখি। তবে হ্যাঁ, তার বেশভূষা ও সাজসজ্জা দেখে সহজেই বোঝা গেল তিনি বিধবা। আমার মনে পড়ে গেল নিতাইয়ের বলা সেই কথাগুলো। আমি শুনেছিলাম আজ থেকে বহুকাল আগে পাথরপুরের এই বাড়িতে যে নারী বসবাস করত সে সত্যি বিধবা ছিল। পোড়ো বাড়ির ওই অশরীরী নারী ঝিনঝিনে কণ্ঠে নিতাইয়ের উদ্দেশ্যে বলল, নিতাই, তুই এসেছিস বাবা। আমি ভাবলাম তুই হয়তো আর কোনোদিন কখনো আসবি না আমার কাছে। ও মা, সোনামা, এই আবার কি কথা? আমি কোনোদিন আসবো না কেন? আমি তোমায় মা বলে ডেকেছি, তোমার কাছে যে আমাকে আসতেই হবে। আমি দেখলাম সেই অশরীরী নারী এবার নিতাই চরণকে জড়িয়ে ধরল নিজের বুকের মধ্যে, আর সাথে সাথেই আমার হৃদয়ে বেজে উঠল সেই বিপদ ঘণ্টাটা। আমার মনে হলো ভয়ানক সাংঘাতিক রকমের কিছু একটা অঘটন ঘটতে চলেছে খুব শীঘ্রই। নিতাইয়ের কপালে ঘনিয়ে আসছে কোনো ভয়ঙ্কর বিপদ। সেই বিপদ থেকে আমাকে যেভাবেই হোক ওই বাচ্চা ছেলেটিকে রক্ষা করতেই হবে। এবার আমি চোখের সামনে যা দেখলাম তাতে আমার বুক কেঁপে উঠল। আমি দেখলাম সেই অশরীরী নারী ধীরে ধীরে তার রূপ পরিবর্তন করছে। বিষধর সাপ যেমন নিজের খোলস ছাড়ে, সেই অতৃপ্ত প্রেতাত্মাও এবার তার সেই সুন্দর মানবী রূপ ধারণকারী চেহারা ছেড়ে ফেলল নিজের মধ্যে থেকে। বাইরে বেরিয়ে এলো তার আসল রূপ। অন্ধকারে ততক্ষণ আমার চোখ সয়ে এসেছে, আর তাতেই আমি পরিষ্কারভাবে সেই সামান্য চিলতে আলোতেও দেখলাম নিতাই চরণকে জড়িয়ে ধরে আছে তার সমগ্র শরীর বিভৎস রকমের আগুনে পোড়া ঝলসানো। দুই চোখের অক্ষি কোঠর থেকে যেন বেরিয়ে এসেছে চোখের মণি জোড়া। ঠোঁটে এতটুকু মাংসের চিহ্ন মাত্র নেই, কেবলমাত্র ঝকঝকে সাদা তীক্ষ্ণ দাঁতগুলো বেরিয়ে এসেছে মুখগহ্বরের বাইরে। তার নাক বলে আদৌ কিছু নেই। নাকের জায়গায় রয়েছে একটি ছোটখাটো গর্ত। অশরীরী প্রেতাত্মার আসল রূপ দেখে ভীষণ রকমের ভয় পেয়ে গেল ছোট্ট ছেলেটা। তার বুক বর্তমানে হাঁপুড়ের মতন ওঠানামা করতে শুরু করেছে। নিতাই চরণ মারাত্মক ভয় পেয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সোনামা, এ তোমার কি ভীষণ রূপ! না 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 না, তুমি আমার সোনামা হতেই পারো না, কিছুতেই হতে পারো না। আমি তোমার কাছে যাব না, আর আমি আর কোনোদিনও এখানে আসবো না। নিতাই চরণের এই কথা শুনে সে অশুভ প্রেতাত্মা নারী এবার কিলকিল করে হাসতে হাসতে বলল, আর কোনোদিন তুই এখানে আসার সুযোগ পাবি না রে ছেলে, কারণ এবার থেকে তুই সব সময় আমার কাছে আমার সাথেই থাকবি। আজ আমি তোর গলা টিপে তোকে মেরে ফেলবো, তারপর তুইও আত্মা হয়ে আমার সাথেই থাকবি এ স্থানে। আমার এখানে একা একা থাকতে যে একেবারে ভালো লাগে না। তুই তো আমাকে মা বলে ডেকেছিস, বল মায়ের কাছে থাকবি না তুই? আয় নিতাই, আমার কাছে আয়। বেশি লাগবে না তোর, আমি কথা দিচ্ছি তোকে। ঘাড় ধরে মট করে একবার মটকে দেব, ব্যাস তাতেই কাজ হয়ে যাবে। না না, আমি কিছুতেই যাব না তোমার কাছে। তুমি ভালো নও। আমি মহা ভুল করেছি তোমায় সোনামা বলে ডেকে। তোমার কাছে প্রত্যেক দিন দেখা করতে আসাটা আমার ভুল ছিল। আমার মা ঠিকই বলতো যে এই পুরো বাড়ির মধ্যে এক অশুভ প্রেতাত্মা থাকে, আর আত্মারা যে ভালো হয় না তা আজ আমি তোমায় দেখে বুঝলাম। আমি কত ভালোবেসেছিলাম তোমায়, আর তুমি কি না আমার প্রাণ নিতে চাও? তুমি একদম ভালো নয়, একদম ভালো নয় তুমি। অত শত কথায় কাজ নেই, তুই আয় আমার কাছে। আমি তোর ঘাড় মুটকে তোকে মেরে ফেলবো। আজ আর তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না কিছুতেই। আজ তোর মরণ অনিবার্য।
সেভাবে কথাগুলো বলতে বলতে সে অশরীরী আত্মা এবার আরো এগিয়ে এলো নিতাই চরণের দিকে। ছেলেটা ততক্ষণে বেশ কয়েক পা পিছিয়ে এসেছে। আমি বুঝলাম আর আমার স্থির হয়ে এইভাবে দূরে আত্মগোপন করে দাঁড়িয়ে থাকলে চলবে না, তাহলে ছেলেটাকে হয়তো সে সত্যি মেরে ফেলবে। যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। আমি এবার হন্তদন্ত হয়ে এগিয়ে তাদের ঠিক মাঝখানে গিয়ে দাঁড়ালাম। তুই থাম সর্বনাশী পিশাচিনি, তোর লজ্জা লাগছে না? একটা নিরীহ নিরপরাধ বাচ্চা ছেলে যে তোকে মায়ের চোখে দেখেছিল, বিশ্বাস করেছিল অন্ধের মতো, আর তুই তার এত বড় ক্ষতি করতে চাইছিস? তার জীবন কেড়ে নিয়ে তাকে নিজের কাছে রাখতে চাইছিস? তোর মনের মধ্যে এত জটিলতা কুটিলতা আছে বলেই হয়তো ঈশ্বর এখনো তোকে মুক্তি দেননি। আমাকে দেখে বেশ ঘাবড়ে গেল সে অশরীরী প্রেতাত্মা। নিতাই চরণ আমায় জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই আপনি এসেছেন। দেখুন না, এই ভয়ানক আত্মা আমায় নাকি ঘাড় মোটকে সে তার নিজের দলে টেনে নিয়ে যাবে। আমি ভুল করেছিলাম এই সর্বনাশীকে মায়ের মতো ভালোবেসে। আমি বুঝতে পারিনি ও আমার এত বড় ক্ষতি করতে চায়। আমি বুঝতে পারিনি। তুমি কান্না থামাও নিতাই চরণ, তোমার কোনো ভয় নেই। আমি জীবিত থাকাকালীন তোমার গায়ে কেউ একটা আঁচড়ও কাটতে পারবে না। আর এই সর্বনাশী প্রেতাত্মার ব্যবস্থা আমি করব। না হলে তুই এরকম ভাবে ছোট ছোট বাচ্চাদের নিজের মায়াজালে ভুলিয়ে নিজের কাছে টেনে তাদের হত্যা করবি। যে আগুনে পুড়ে তোর জীবন শেষ হয়েছিল, তুই মানুষ থেকে পরিণত হয়েছিলিস এক অশুভ প্রেতাত্মায়। আজ আবার সেই আগুনে তোর এই প্রেতাত্মার রূপও নিশ্চিহ্ন করে দেব পুরোপুরি ভাবে। কারণ আগুনের কাছে সকল অশুভ শক্তি ধ্বংস হয়ে যায়, তুইও হবি। এই কথা বলে আর এক মুহূর্ত কাল বিলম্ব না করে আমি আমার কাঁধের মধ্যে থাকা সেই লাল শালুর ছোলা থেকে একখানা দেশলাই কাঠি বের করে ফস শব্দে তাতে আগুন ধরিয়ে তার ছুঁড়ে দিলাম সেই অপশক্তির দিকে। তার গায়ে আগুন লাগা মাত্র সে বিকট চিৎকার করে উঠল। তারপর দাউ দাউ করে পুড়তে পুড়তে এক সময় ওই আত্মা কালো ধোঁয়ার কুণ্ডলিতে পরিণত হয়ে মিশে গেল বাতাসের সাথে। আমি বুক ভরা স্বস্তির নিঃশ্বাস নিলাম, কারণ সেই অপশক্তির বিনাশ ঘটেছে চিরতরের জন্য। এখনো মনে মনে ভাবি, সেদিন ভাগ্যিস আমি ওই ছোট্ট ছেলেটার সঙ্গে ছিলাম। তা না হলে সে ভয়ানক প্রেতাত্মা হয়তো নিতাই চরণকে হত্যা করত। এই সমস্ত কিছু আমি তাকে বাড়িতে জানাতে বারণ করেছিলাম, কারণ তার মা বাবা তাদের কথা না শোনার জন্য তাকেই বকাবকি ও মারধর করত। পরের দিন আমি পাথরপুর গ্রাম থেকে ফিরে এসেছিলাম আমার নিজের গ্রামে। আসার সময় নরহরি মশাই এবং বিশাখা দেবীর উদ্দেশ্যে বলেছিলাম তাদের ছেলে আর কোনোদিন গ্রামের শেষ মাথার ওই পোড়ো বাড়ির দিকে যাবে না, আর গেলেও চিন্তার কোনো কারণ নেই। তার অশুভ আত্মা মুক্তি পেয়েছে, এ কথা জানিয়েই আমি চলে এসেছিলাম। এতক্ষণ যেন একটা গল্পের ঘোরের মধ্যে ছিলাম আমরা। তারানাথের গল্প শেষ হতেই আমাদের মনে হলো চিরচরিত এই দুনিয়ায় সত্যি এরকম আজব ঘটনা ঘটে কি? এই সমস্ত আকাশ কুসুম চিন্তা ভাবনার মাঝে আমি কিশোরীকে বললাম, চলো ভাইয়া, গল্প তো শেষ, আজকের মতো এখানেই শেষ, এবার তাহলে ওঠা যাক নাকি? হ্যাঁ ভাই, চলো চলো, দুগ্গা দুগ্গা বলে এবার বেরিয়ে যাওয়াই যাক। ঠাকুরমশাই, আপনার এই কাহিনী না আজকে খুব দারুণ লেগেছে। সত্যি আপনার জন্যেই সেই যাত্রায় ওই ছোট্ট বাচ্চাটা প্রাণে রক্ষা পেয়েছিল। আজ এলাম, তাহলে আবার অন্য কোনো একদিন আসবো না হয়। হ্যাঁ হ্যাঁ, এসো, তবে সাবধানে যেও। ঠাকুরমশাইকে বিদায় জানিয়ে আমরা তার বৈঠকখানা ছেড়ে বেরিয়ে এলাম মডলেনে। মডলেনে চিরচরিত রাস্তায় আসতেই সত্যি মনের মধ্যে একটা খটকা লাগলো। আদেও কি এগুলো সম্ভব? এই পিশাচিনী, এই গূঢ় মন্ত্র, এই জাতীয় অদ্ভুত শক্তি, অলৌকিক গল্প, এগুলো কি আদৌ ঘটে? তবুও ঠাকুরমশাইয়ের গল্প বলার গুণে এই সমস্ত রোমহর্ষক গল্প বড়ই প্রাণ পেয়ে ওঠে।
হঠাৎ সন্ধেতে আজ আপনি শুনছিলেন সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন পোড়ো বাড়ির অশরীরী। তারানাথের চরিত্রে বুবাই, কিশোরীর চরিত্রে রৌনিক, নিতাই চরণের চরিত্রে সৌম্য, অশরীরীর চরিত্রে অধ্যায়, গল্প পাঠে গল্পের সূত্রধর নরহরির চরিত্রে এবং শব্দগ্রহণ ও ধ্বনি পরিকল্পনায় আমি সৌরভ। পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু। শেষ হলো আজকের নিবেদন। সঙ্গে থাকুন, আবারও এক রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছে হঠাৎ সন্ধে।